আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। একদিকে মৃত্যুর মিছিল, অন্যদিকে হাসপাতালে ভর্তির চাপ, এটি এখন নিত্যদিনের স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে হাম আক্রান্ত রোগীদের। সাম্প্রতিক সময় রাজধানী ও জেলা পর্যায়ের রোগীদের চাপ বেড়েছে মহাখালী কোভিড বিশেষায়িত হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলোতে। টিকা না পাওয়া, পুষ্টিহীনতার কারণে এমন রোগীর সংখ্যা বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। তারা বলছেন, শিশুদের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে স্বজনদের। এদিকে গতকাল পর্যন্ত 6 শিশুর মৃত্যু হয়েছে হাম এবং এর উপসর্গ নিয়ে। এই সময় হাম শনাক্ত হয়েছে 243 জন নতুন রোগীর শরীরে। হয়েছিল। ভালো হওয়ার পরে আমাদেরকে রিলিফ দিছে, রিলিফ দেওয়ার পরে বাসায় আসছি, বাসা ভালো। 3-4 দিন পর থেকে আবার এই 5 দিন ধরে জ্বর। বয়স হচ্ছে 6 মাস। ও এখন হামের টিকাটা দিইনি, কারণ যখন আমাদের এই যে সরকারিভাবে দিচ্ছিল ওর তখন ডায়রিয়া ছিল, তো এই কারণে আমরা দিতে পারি না। ওর বয়স এখন 7 মাস, 7.5 মাস। দর্শক, হাম পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, আক্রান্ত রোগীর চাপ কেমন দেখছেন? এছাড়া হামের সার্বিক পরিস্থিতি জানাবেন। ফারিয়া, আক্রান্ত রোগীদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এবং আমরা রাজধানীর যে অন্যান্য হাসপাতালগুলো ঘুরে দেখেছি সেখানেও একই চিত্র, এবং এখন বর্তমানে যে বাংলাদেশ যে শিশু হাসপাতাল রয়েছে আগারগাঁ, সেখানেও একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে এই মুহূর্তে ভর্তি রয়েছে 80 জন শিশু। বলা যাচ্ছে এখানে কোনো আর সিট নেই, আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন, এবং দায়িত্বরত এখানে যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন অনেক রোগী প্রতিনিয়ত এখানে আসছেন সকাল থেকে রাত অবধি পর্যন্ত, তবে তারা ভর্তি নিতে পারছেন না, কারণ তাদের সিটের যে সংকুলতা রয়েছে সেটির কারণে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিতে চাই যে এখানের যে রোগীগুলো রয়েছে, আমরা ডাক্তারদের সাথে কথা বলে দেখেছি, অধিকাংশ শিশুদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুষ্টিহীনতার কারণেই কিন্তু এই হামে আক্রান্ত হচ্ছে বলে তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন। এর আগেও আমরা মহাখালী কোভিড বিষয়িত হাসপাতালের রোগীদের চিত্র দেখেছি, সেখানেও আমরা বিভিন্ন মায়েদের সাথে কথা বলার চেষ্টা করেছি, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের অল্প বয়সে বিয়ে হয়, এবং বিশেষ করে যাদের দ্বিতীয় বাচ্চা নিয়েছেন সেই দ্বিতীয় বাচ্চাগুলো নানা রোগে আক্রান্ত হচ্ছে, নিউমোনিয়া, শ্বাসকষ্ট হতে শুরু করে প্রতিনিয়ত ঘন ঘন জ্বর হওয়া, এই ধরনের সিনডমগুলো তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে প্রথম বাচ্চা যেরকম প্রবলেমটা হয়েছিল তার চেয়ে বেশি প্রবলেমটা হচ্ছে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে। অর্থাৎ চিকিৎসকরা যেটা বলছেন যে আসলে মায়েদের যে পুষ্টিহীনতার যে অভাব, অর্থাৎ মায়েদের যে পুষ্টিহীনতা রয়েছে, মায়েদের যে পুষ্টির অভাব রয়েছে, সেখান থেকে হাম তাদেরকে খুবই আক্রান্ত করতে পারছেন। অর্থাৎ তারা বলছেন যে মায়েদের যদি পুষ্টিকর খাবার খাওয়া না হয় তাহলে এই মিজেলসটা অর্থাৎ হামটা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে অধিকাংশ রোগী হাসপাতালে আসতে একটু দেরি করছেন, অর্থাৎ বিভিন্ন হাসপাতাল ঘুরে 7 থেকে 8 দিন বা 6 দিন পরে আসার পরে দেখা যাচ্ছে যে শিশুদের অনেকটা জটিল রোগ আকার ধারণ করছে। এই জটিল রোগের কারণে তাদের অনেক সময় বাঁচানো কষ্ট হয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন হাসপাতালের যে আইসোলেশনের যে বিষয়টি সেটি পর্যাপ্ত পরিমাণে নেই, সেটা আমরা দেখতে পেয়েছি। পর্যাপ্ত পরিমাণে আইসোলেশন না থাকার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং আরেকটি বিষয় জানিতে চাই যে সরকারের পক্ষ থেকে আইসোলেশন এবং কথা বলা হচ্ছে, তবে সেটি সংকট রয়েছে, এবং রাজধানীর বাইরে যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে পটুয়াখালী, বরিশাল, দূর দূরান্তের যে হাসপাতালগুলো রয়েছে ওখান থেকেও আইসোলেশনের অভাবে শিশুরা এই রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় করছেন। বলতে গেলে হামের চিত্র একেবারে উদ্বেগজনক, এবং সেটা বাড়ার সম্ভাবনা আমরা আরও দেখতে পাচ্ছি, চিকিৎসকরা এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টা হামে উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। রোববারে তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। এদিকে সিলেটে গত 24 ঘন্টায় হাম রোগের সন্দেহে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 37 জনে। মাদারীপুরের আমিরাবাদ এলাকার একটি বাসা থেকে শিশুসহ একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাত 1টার দিকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, 3 বছর ধরে মাদারীপুরের আমিরাবাদে ভাড়া থাকেন গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার ইতালি প্রবাসী যতীন বৈরের স্ত্রী মিষ্টি বৈরী। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয় ওই বাড়িতে বেড়াতে আসেন চিন্ময় দাস সহ পরিবারের 3 সদস্য।
মধ্যরাতে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ 3 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুদু হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, ভ্যান চুরির অপবাদ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত 10টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাউসপুর ব্রিজ সংলগ্ন বটগাছতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফরিদপুরে ভাঙায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে 2 পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। ভোর 4:30টার দিকে ভাঙা পৌরসভার আতাদি ফ্লাইওভার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভাঙা হাইওয়ে পুলিশ জানায়, গাছের চারা বহনকারী একটি পিকআপের চাকা পাংচার হয়ে গেলে সড়কের মাঝখানে থামে। এই সময় পেছন থেকে আসা মাছবাহী একটি পিকআপ সজোরে ধাক্কা দেয়। এতে মাছবাহী পিকআপের চালক শামীম ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা। সকাল 10টায় রাজধানীর আগারগাঁও বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এই সভা শুরু হয়। এতে 2026-27 অর্থ বছরের বার্ষিক কর্মসূচি, এডিপি চূড়ান্তকরণ ও অনুমোদনের কথা রয়েছে। এছাড়া 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর র্যান্ডম অ্যান্ড ডেভেলপমেন্ট FYSF 2026-2030 শীর্ষক 5 বছর মেয়াদী অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের কথা রয়েছে। দু 2026-27 অর্থ বছর শেষে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির আশঙ্কা করছে সিপিডি। সকালে রাজধানীর একটি হোটেলে প্রাক বাজেট সংলাপে যুক্ত হয়ে সংস্থাটির রিসার্চ ডিরেক্টর তৌফিকুল ইসলাম খান বলেন, অর্থ বছর শেষে প্রায় 1,30,000 থেকে 1,40,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে। এছাড়া অর্থনৈতিক স্থবিরতা, আমদানি রপ্তানি খাতে ধীরগতি এবং কর আদায়ে দুর্বলতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করেন তিনি। টাফ চয়েস সরকারকে নিতে হবে এবং সেই ক্ষেত্রে সরকারের উৎকর্ষতা দুটো জায়গা থেকে তারা আসলে কতখানি সফল হবেন এটা বিবেচনার জন্য। একটা হলো যেই আহরণ করবেন সম্পদ বা যেই ব্যয়টা করবেন সেটার উৎকর্ষতা বাড়ানো যায় কিনা, যেহেতু সম্পদ কম আছে আপনি এফিসিয়েন্সি বাড়াতে পারবেন কিনা। আর একটা হলো আমার ক্যাপাসিটি টু রিফর্ম, আমি সংস্কার করার জন্য আমার সক্ষমতা তৈরি হচ্ছে কিনা। চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আঁকা গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার পর চট্টগ্রাম নগরের জিএসসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সকালে এক গণবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। রোববার রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় এলাকায় ফ্লাইওভারের পিলারে আঁকা গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। এ সময় উভয় পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিলে এলাকা উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কেমন দেখছেন এখন, বর্তমান কি পরিস্থিতি সেখানে বিরাজ করছে জানাবেন? জি ফারি, আসলে যেমনটি বলেছেন, গতকাল রাত 8টার সময় কিন্তু এই জিসির মোড় এলাকাতে বিএনপির সাথে এনসিপির নেতাকর্মীদের সাথে কিন্তু আসলে একটা তুমুল উত্তেজনা দেখা দিয়েছিল। জুলাই আন্দোলনের যেই গ্রাফিতি ছিল সেই গ্রাফিতি আসলে মুছে ফেলার দাবি করেন এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর আগে কিন্তু সিটি কর্পোরেশনের মেয়রের সাথে 4 ঘন্টা ব্যাপী কিন্তু বৈঠক হয়েছিল। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল 8 কলেজের শিক্ষার্থীদেরকে দিয়ে যেই যারা দাবি করেছে আসলে গ্রাফিতি মুছে ফেলেছে, সেই গ্রাফিতিগুলো আবার সিটি কর্পোরেশনের মেয়র তিনি বলেছেন তার নিজের ব্যক্তিগত অর্থায়নে কিন্তু সেগুলি আবার সুন্দর করে মানসম্মতভাবে করে দিবে। এরপরে কিন্তু রাত 11টার সময় হঠাৎ করে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সিটি কর্পোরেশন ঘেরাও করার জন্য যাচ্ছিলেন। সেইখানেই কিন্তু আসলে দুই পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা হয়েছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশ আজকে চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার তিনি তার স্বাক্ষরিত একটা আদেশে বলা হয়েছে জিসির মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য
সভা সমাবেশ মিছিল মিটিং সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। সেই হিসেবে কিন্তু আসলে অতিরিক্ত পুলিশ মোতায়েনও করা হয়েছে, মোড়ে মোড়ে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে। এবং আমরা যদি বলে থাকি আসলে এখানে কিন্তু আসলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দিনে এই এখনো পর্যন্ত কিন্তু এনসিপির কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতাকর্মীদেরকে কিন্তু আমরা দেখিনি। কিছুক্ষণ আগেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র তিনি কিন্তু ব্রিফিং করেছেন, তিনি বলেছেন আসলে তিনিও এই আন্দোলনের পক্ষে ছিলেন এবং একই সাথে তিনি কিন্তু গ্রাফিতির পক্ষে। তিনি বলেছেন আসলে যেই জায়গাগুলিতে কিন্তু আসলে গ্রাফিতি মুছে ফেলা হয়েছে দাবি করছেন সেখানে কিন্তু আসলে গ্রাফিতি ছিল না, সেখানে ছিল শুধুমাত্র কিছু পোস্টার ব্যানার। সেই জন্য তিনি চেয়েছিলেন আসলে আরও সুন্দর করে আর্ট কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে এটা একটা আসলে নতুন করে যাতে করা হয় এবং মানসম্মতভাবে সেই হিসেবে কিন্তু বৈষম্য বিরোধী এবং এনসিপির নেতাকর্মীদের সাথে কিন্তু আসলে 4 ঘন্টা ব্যাপী বৈঠক হয়েছিল। এরপরে হঠাৎ করে কেন আসলে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হলো তিনিও কিন্তু বুঝতে পারছেন না। তবে তিনি আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে যেহেতু সামনে সিটি কর্পোরেশন নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে আসলে ঘোলাটে করার জন্য একটি পক্ষ কিন্তু আসলে এটা নিয়ে উঠে পড়ে লেগেছে। তবে মেয়র বলেছেন তিনি এগুলি আবার করে দিবেন যাতে আরো সুন্দর হয়, সেই ব্যবস্থা তিনি করবেন। সাইফুল, আপনাকে ধন্যবাদ। মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল 8:30টার দিকে শ্রমিকদের একাংশ বাস চলাচল বন্ধ করে দেয়। পূর্ব ঘোষণা ছাড়া বাস বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সংশ্লিষ্টরা জানায়, রোববার রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। তবে নির্বাচন ছাড়া পছন্দের কমিটি দেওয়ার প্রতিবাদে শ্রমিকদের একাংশ সকাল থেকে আন্দোলন শুরু করে। তাদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি গঠন করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। এই বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, আন্দোলনের সার্বিক পরিস্থিতি কি দেখছেন? যে শ্রমিকদের একটি অংশ গত রোববার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের পক্ষ থেকে যে কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মবিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিকে তারা আসলে প্রত্যাখ্যান করেছেন এবং তারা বলছেন যে নতুন করে একটি আহ্বায়ক কমিটি করা হোক এবং 3 মাসের মধ্যে আসলে নির্বাচনের ব্যবস্থা করা হোক। এই মূলত দাবিতে তারা আজকে এই শ্রমিকদের একটি অংশ তারা এই ধর্মঘট পালন করছেন। এর ফলে কিন্তু আমরা দেখেছি যারা বিশেষ করে যাত্রী রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু আসলে গন্তব্যে যাওয়ার জন্য অনেকেই শিরোল বাস টার্মিনালে আসছেন এবং এসে কিন্তু তারা পরবর্তীতে আবার ফিরে যেতে হচ্ছে। এবং শ্রমিকদের যে অংশটি রয়েছে তারা শিরোল বাস টার্মিনালের যে জায়গাটি রয়েছে সেখানে শিরোল বাস টার্মিনালের যে জায়গাটি রয়েছে সেখানে তারা অবস্থান করছেন এবং তারা সেখানে বিক্ষোভ করছেন এবং সুনির্দিষ্টভাবে এখানে কেউ আসলে বলতে পারছে না যে কখন আসলে বাস ছেড়ে যাবে। এরই মধ্যে আমরা দফায় দফায় যারা বাস শ্রমিক রয়েছেন, বাস পক্ষ সমিতি রয়েছে, তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তারা আসলে সুনির্দিষ্টভাবে আমাদেরকে কোনো কিছু আসলে জানাতে পারছে না এবং এই নিয়ে কিন্তু যারা শ্রমিক দায়িত্বশীল নেতারা রয়েছেন তারা বলছেন যে এরই মধ্যে কেন্দ্রের সাথে তারা যোগাযোগের চেষ্টা করছেন এবং যে সমস্যা হয়েছে সেটি আসলে সমাধানের চেষ্টা করছেন। এর আগেও আপনি জানেন যে গত 23 এপ্রিল কিন্তু এই কমিটিকে নিয়ে আসলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ধন্যবাদ আপনাকে রকি। বিএনপি নেতা এবং সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জানাজায় অংশ নেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্যান্য নেতাকর্মীরা। এই সময় মিজানুর রহমান সিনহার স্মৃতিচারণ করেন রুহুল কবির রিজভী, তুলে ধরেন দল, জনসাধারণ ও তার এলাকার প্রতি অবদানের কথা। জুলাই গণ অভ্যুত্থানে কারফিউ এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে হত্যাকাণ্ডের সহায়তা সহ 5 অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই সাক্ষ্য। একই ট্রাইব্যুনালে আন্দোলনে দমনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধেও সাক্ষ্য নেওয়া হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ আন্দোলনকালীন যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে শিক্ষার্থী ইমাম হাসান তামিম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে।
রাফি, আপনাকে ধন্যবাদ।